তাজউদ্দিন আহমদ ঢাকার উপকণ্ঠে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড়ে গজারি বনে ঘেরা দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ ইয়াসিন খান এবং মায়ের নাম মেহেরুন্নেসা খানম। তাজউদ্দিন আহমদের বিয়ে হয় 1959 সালে। জোহরা তাজউদ্দিনের মধ্যে তাজউদ্দিন আহমেদ হয়তো তার যোগ্য জীবনসঙ্গিনী পেয়েছিলেন, যিনি ছিলেন রাজনীতি সচেতন এবং সংবেদনশীল এক নারী। তাজউদ্দিন আহমদ ও জোহরা তাজউদ্দিনের 3 মেয়ে, 1 ছেলে। 15-16 বছর বয়স থেকে আমি সাদা কাপড় পরি। তা আমি তখন ভাবতাম যদি আমি বিয়ে করি, সে যদি সাদা কাপড় পছন্দ না করে, এটা আমার মনে একটা ক্রাইসিস ছিল। তারপরে দেখলাম যে বিয়ের পরে উনি খুব পছন্দ করেন সাদা কাপড় পরা। তারপরে তাজউদ্দিন সাহেব আমাকে প্রশ্ন করলেন যে তুমি বিয়ের সময় কি ধরনের পড়তে চাও। আমার মা তো স্বর্ণের গয়না টয়না বানিয়ে রেখেছে। আমি বললাম যে আমি তো স্বর্ণের গয়না পড়ি না, তাহলে কি পরবে? আমি বললাম বেলি ফুলের মালা। তারপর ওই বেলি ফুলের মালা দিয়ে বিয়ে হলো। যে মেধাবী ছেলেটি একদিন ঘন গজারির বনের মধ্য দিয়ে হেঁটে আলোর সন্ধানী স্কুলে যেত, জীবনে এতদিনে সে অনেকটা পথই পেরিয়ে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তখন কাতারে কাতারে বাংলাদেশের লোকেরা চলে আসছে আশ্রয় প্রার্থী। তার আমাকে বলছে যে আমার, আমি বললাম যে এই যে তোমাদের প্রাইম মিনিস্টার আসছেন, বলো ওকে বলো। তো ওরা বলল, তাজউদ্দিন সাহেবের কাছে ওরা বলল ওদের দুঃখের কথা, মেরেছে, কারুর ছেলেকে নিয়ে চলে গেছে, কারুর মেয়েকে ধর্ষণ করেছে, এইসব কথা বলল। তাজউদ্দিন সাহেব কাঁদতে লাগলেন একেবারে শুনে। এবং ওইখানে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। ওইখানে সর্বপ্রথম কিন্তু তাজউদ্দিন সাহেব বলল যে এই বৌদ্ধনাথ তলার নাম আজ থেকে মুজিবনগর হবে, অ্যান্ড দিস ইজ দি অফিসিয়াল রাজধানী অফ বাংলাদেশ। তাজউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে একটা আম্রকাননে স্বাধীনতা শেষ হয়েছিল, আর আরেকটা আম্রকাননেতে আজকে স্বাধীনতা শুরু হলো। পলাশী আর এইখানে প্রবাসী গভর্নমেন্টের অভাব ছিল, অর্থের অভাব ছিল, জনবলের অভাব ছিল, স্থানের। এই সমস্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই প্রবাসী সরকারকে বিশেষ করে তাজউদ্দিন সাহেব যেভাবে চালিয়েছিলেন, সেটা অত্যন্ত সফলতার সাথে তিনি এই প্রবাসী সরকারকে চালিয়েছিলেন। প্রবাসী সরকারের সমস্ত অঙ্গ সংগঠন ছিল, সমস্ত তিনি তৈরি করেছিলেন। এবং এই প্রবাসী সরকারের এমনকি এমন সংগঠন ছিল যেখানে আগামী 5 বছরের অর্থনৈতিক পরিকল্পনা পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল। এই রকম একজন নিবেদিত মানুষ আমি মুক্তিযুদ্ধে খুব কম দেখেছি। তাজউদ্দিন আহমদের উপর তো কেবল প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ছিল না, ছিল তথ্য প্রচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব, অর্থাৎ মুক্তিযুদ্ধটা সামরিকভাবে পরিচালনা করার দায়িত্ব। তাজউদ্দিন সাহেব একটা ভাও নিলেন যে যতদিন পর্যন্ত দেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত উনি পারিবারিক জীবন যাপন করবেন। এবং বিশেষ করে তার মনে ওইটাই লাগছিল যে যে সমস্ত ইয়াং ছেলেরা যাদের এখন সংসার করার বয়স, তারা এখন যুদ্ধ করছে, তো সেই সময় তাদের পরিবার পরিজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তো আমি এই যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী, আমি কি করে সংসার
ধর্ম পালন করব। তো সেজন্য উনি যতদিন ছিলেন ওই অতদিন 8 নম্বর থিয়েটার রোডেই ওনার অফিস এবং অফিসের পাশেই দেখতেন। রুস্তমজি আর আমি গেছি ওখানে দমদমেতে ওদের বিদায় দেওয়ার জন্য। তো তাজউদ্দিন সাহেবকে রুস্তমজি বললেন যে স্যার, নাও দ্যাট ইউ আর গোয়িং ব্যাক, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইটার্নাল ফ্রেন্ডশিপ উইথ বাংলাদেশ। উনি বললেন ইয়েস, ইটার্নাল ফ্রেন্ডশিপ অ্যাজ ইকুয়ালস। হি ওয়াজ এ স্টেটসম্যান, হি ওয়াজ নট এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ স্টেটসম্যান। ট্রেন থেকে নামতে নামতে উনি বলছেন যে প্রেসিডেন্সিয়াল না পার্লামেন্টারি। তো আমি বললাম যে দেখেন 6 দফার মধ্যে তো পার্লামেন্টারি আমরা বলেছি, আমরা যতগুলি খসড়া তৈরি করেছিলাম পার্লামেন্টারি, আর আপনি তো সারা জীবনই এটাতে বিশ্বাস করেছেন। আর আরো আমি বললাম যে প্রেসিডেন্ট হলে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম গড়ে উঠবে না। আমরা তো খুব আনন্দ উৎফুল্ল আর কি, এত লক্ষ লক্ষ লোক দেখছি, স্বাধীন বাংলাদেশে আসছি। উনি বলেন যে দেখো আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে, এই ঐক্যকে ধরে রাখা দরকার। পরের দিন আমরা মেসেজ পেলাম যে আপনাকে খুঁজতেছেন। ওই তো আমরা গেলাম হেয়ার রোডে তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টারের বাসায়। তো ডেকে আমাকে বলছিল মিটিংয়ে, আচ্ছা বলো বলো কিভাবে পার্লামেন্টারি করা যাবে, আমি প্রাইম মিনিস্টার কেমনে হব, আমি প্রেসিডেন্ট আর থাকছি না। আজ ইতিহাসের দিকে পেছন ফিরে তাকিয়ে অনেকেই ভাবেন যে স্বাধীন বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধু যদি সরকার পরিচালনার দৈনন্দিন কাজে নিজেকে সরাসরি সম্পৃক্ত না রেখে তাজউদ্দিন আহমদের মতো দক্ষ একজন প্রশাসককে দেশ চালাতে দিতেন, বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম হতো। তাজউদ্দিন আহমদের এক বড় দুঃখ ছিল যে বঙ্গবন্ধু কখনোই নিভৃতে তার কাছে জানতে চাননি ওই 9 মাস তিনি কিভাবে কি করলেন। তাজউদ্দিন আহমদের জীবনের সবচেয়ে বড় অর্জন 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালিত করতে পারা। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবেও তিনি কম সফল ছিলেন। সকালবেলা আমাকে নিয়ে এসছে এখানে, আমি তখন কি বলবো আর, যে আবার কেঁদেছিলাম একবার। তারপর ওইখানে অন দ্য স্পট আমার মনে হলো যে আমি আজকে হাজবেন্ড হারালাম, ছেলে মেয়েরা বাবা হারালো, সো হোয়াট। হায় হায়, যার জন্য কাজ করেছে, যাদের জন্য কাজ করেছে, যেই কজের উপর লাইফ কাটিয়েছে, দেশটাকে তো ওই গোলে পৌঁছাতে পারলো না। এমন একটা সময় চলে গেল, মেরে ফেলা হলো, দেশ কি হারালো। আমার কান্না থেমে গেছে, আমি আর তো কাঁদিনি। গভীর সমুদ্র থেকে জাহাজকে নিরাপদে বন্দরে নিয়ে আসতে একজন দক্ষ নাবিক লাগে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দুঃসময়ে তাজউদ্দিন আহমদ যেন ছিলেন এক হতভাগ্য পাইলট, যিনি জাহাজটা নিরাপদে বন্দরে পৌঁছে দিলেও তার স্বপ্নের বন্দরটায় নিজেই যেন পৌঁছতে পারলেন না। আমি একবার ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার আমি একটা পোর্ট্রেট বানাতে চাচ্ছি, মানে হাতে আঁকবে, তো কয়েকটা ছবি দিতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যাকে শিল্পী, কিন্তু আমি ওনার ছবি পাচ্ছি না।
মানে একটা বা দুটো ছবি, আরো কিছু ছবি দরকার। তখন উনি বললেন যে দেখো তাজউদ্দিন ভাই এমন ছিলেন, যখন ধরো একটা মিটিং হচ্ছে, মিটিংটা শেষ হয়ে গেল, তখন যখন ছবি তোলার সময় আসে তখন উনি আস্তে করে সরে যেতেন সেখান থেকে। হ্যাঁ, মানে উনি কোনো সময়, তো আমি আবার এই কথাটার সাথে একটা মিল পাই যে 71 সালে আমি শুনেছি উনি ওনার সহকর্মীদেরকে বলতেন যে আসুন আমরা এমন করে কাজ করি যেন পরবর্তীতে ঐতিহাসিক যখন বাংলাদেশের ইতিহাস রচনা করবে তখন যেন আমাকে খুঁজে পেতে কষ্ট হয়।